স্যার, আইসক্রিমের বিল ৬০ টাকা হয়েছে। ওকে, দিচ্ছি। তুমি আরেকটা অরেঞ্জ আর ভ্যানিলা মিশিয়ে একটা আইসক্রিম মিলিয়ে দাও। সব মিলিয়ে কত হয়? ১০৫ টাকা হয়। আপনি ১০০ টাকাই দিয়ে দিন। বলেই পকেটে হাত দিয়ে মানিব্যাগ নাই। হাই হাই, এক ডাকাতিটা কে করলো? এখন আমি কি করি? পাশে চেয়ে দেখলাম আমার পাশে থাকা মেয়েটিও উধাও। এখন আমি আইসক্রিমওয়ালাকে কি জবাব দিব? আল্লাহ, এ কোন বিপদে ফেলে দিলা। কি আর করা, অনেক পছন্দের ঘড়িটা এখন আইসক্রিমওয়ালা চাচাকে দিয়ে দিতে হবে। কিন্তু এইটা লোকদের সামনে দেওয়াও একটা প্র্যাকটিসের ব্যাপার। তাই আস্তে আস্তে আইসক্রিমওয়ালার কাছে গেলাম। কি ব্যাপার স্যার, কাছে আসছেন কেন? আরে আসতে বলুন, সবাই শুনবে তো। বলেন। এই ঘড়িটা রাখেন, যে কোনো জায়গায় দিলে ৪-৫০০ টাকা পাবেন। আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে। কি, আপনার মানিব্যাগ চুরি? হ্যাঁ। তারপর ঘড়ি দিয়ে আস্তে আস্তে কেটে পড়লাম। কি লজ্জা, ভাবা যায়? এদিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম, ঠিক সেই সময় রাস্তায় আমার মানিব্যাগ ফেলা দেখলাম। আমি খামোখা ভাবছিলাম যে মানিব্যাগটা মেয়েটি চুরি করেছে। আসলে আমি ফেলে গেছিলাম মানিব্যাগটা রাস্তায়। মনে মনে এসব বলছিলাম আর মানিব্যাগটা হাতে নিলাম। তারপর পকেটে ভরে সোজা হাঁটা দিচ্ছিলাম। কিছু দূর যেতেই আমার মনে পড়লো আমি মানিব্যাগটা চেক করিনি। তাই পকেট থেকে বের করে মানিব্যাগের দিকে তাকাতেই দেখি আমার মানিব্যাগে ৪ আনার একটা সিকি ছাড়া আর কিছুই নেই। আমি আশপাশ চেয়ে দেখলাম, কিন্তু কাউকে সন্দেহ হচ্ছিল না। হঠাৎ চোখ আটকে গেল আমার মেয়েটার দিকে। তাই আস্তে আস্তে কাছে গেলাম, কিন্তু আমাকে দেখেই দিল দৌড়। আমিও হাল ছাড়ার পাত্র না, দৌড়াতে দৌড়াতে ধরলাম, এই মেয়ে, আমার টাকা কোথায়? কিসের টাকা? কেন, আমার মানিব্যাগ থেকে যেগুলো সরিয়েছিলে সেগুলো? আমি কি জানি, আমাকে দেখে কি চোর মনে হয়? তুমি চোর না তো কি সাধু? হ্যাঁ। তাইলে আমারে দেইখা দৌড় দিলা কেন? পুলিশের সাথে কুকীর্তি মানে ঝামেলা জড়াতে চাই না বলে। সাধু সাজা হচ্ছে? চুপচাপ আমার টাকা ফেরত দাও। কিসের টাকা? আমি কোনো টাকা নেই। কি বললে? বলেই ঠাস করে একটি চর বসিয়ে দিলাম। সাথে সাথে মেয়েটি চিৎকার করতে শুরু করলো আর বলতে লাগলো, হেল্প হেল্প হেল্প! এই পুলিশটি আমার সাথে জুলুম করছে, আমাকে কুপ্রস্তাব দিচ্ছে, আমি নাকি ওর সাথে। চুপ কর! বলেই সাথে সাথে মুখ চেপে ধরলাম। আমাকে ছাড়িয়ে বলল, ওই, আমাকে আটকালেন কেন? খালা, তোমার পায়ে পড়ি, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি এবার যাও। খালা? ওই, আমি আপনার কোন লয়ের খালা? আগে গায়ে হাত, এখন খালা? তোমাদের পুলিশের অভ্যাস হয়ে গেছে তাই না, মেয়েদের গায়ে হাত দেওয়া? আজ তোমার কি হাল করি দেখো। বলেই আবার চিৎকার করতে শুরু করলো। এই আজ বুঝি আমার প্র্যাকটিস পাঞ্চার হয়ে গেল। বলেই আবার মুখ চেপে ধরলাম, এই তুমি কি শুরু করছো? আর একটা কথা বললেই লকআপে ভরে দিব। দেন, আমিও চিৎকার করছি। এই চুপ! হ্যাঁ, চুপ করতে পারি, একটা শর্তে। হ্যাঁ বলো খালা। আবার খালা? তোমার কাছে যা যা আছে তাই বের করো, না হলে চিৎকার করব। এই না না। তারপর আমি আপোষের মতে মোবাইল আর গলার চেইনটা খুলে দিলাম। সব কিছু মেয়েটি জিন্সের প্যান্ট এর পকেটে ঢুকিয়ে একটা সিএনজিতে উঠলো আর একটা ১০০ টাকার নোট ছেড়ে দিয়ে বলল, আপনার মতো বলদ পুলিশ আমি খুব কম দেখেছি। কি বললে? শালি, চুরুনি, ডাকাতনি? আরেকবার সুযোগ পাই, দেখবে কি করি। বলদ বলদই থাকবে, কোনোদিন মানুষ হবে না। তারপর মেয়েটি চলে গেল। মেয়েটি চলে যেতেই ১০০ টাকার নোটটা হাতে তুললাম। যাক, একটা মানিব্যাগ তো কিনা যাবে। এবার পরিচয়টা দেওয়া যাক। আমি আপনাদের লেখক আল মামুন, রোমান্টিক পেশায় একজন পুলিশ। আর এতক্ষণ কি হলো দেখলেন, একটা চুন্নির হাতে পড়ছিলাম, বাবা বেঁচে গেছি। তারপর রাস্তায় হাঁটছি আর ভাবছি আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম আর কে ডেকে তুলেছিল। ভাবতেই মনে পড়ে আজ শালা সাকিব আমাকে ডেকে তুলেছিল। দাঁড়া, তোরে পাইয়া লই। দিলাম সোজা সাকিবের বাড়ির দিকে হাঁটা। গিয়ে পেয়ে গেলাম তাকে রাস্তায় বসে বিড়ি খাচ্ছিল। শালা পাতার বিড়িও খায় না, মিসকার খায়। গিয়ে দিলাম লাথি। লাথির সাথে সাথেই সাকিব সোজা জমিতে পড়ে কাদায় পুরো ভুর হয়ে গিয়েছিল। এই, তুই আমার মালিকান? শালা কুত্তা অলক্ষী কুফা, তোর জন্যই আজ আমার মানিব্যাগ, মোবাইল আর সোনার চেইনটা দিতে হয়েছে। আমি কি করলাম? শালা কুফা, আবার মুখের উপর কথা বলছিস? তুই যদি আজ সকালে আমাকে ডেকে না তুলতি তাইলে আজ আমার এত কিছু হারাইতে হইতো না। বলেই সেখান থেকে মাটির চাকা নিয়ে উড়াধুরা দিলাম। তারপর আমি চলে আসলাম। সাকিবের রক্ত বের হয়ে গেছে খাইতে খাইতে। এদিকে আমি বাড়ি আসতে আসতে মেয়েটি আর সাকিবের ইচ্ছা মতো গালি দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি আসলাম। আমাকে রাগান্বিত দেখে মা বলে উঠল, কি রে, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? এই যে আমার কপাল।
কপাল মানে? কপাল মানে বোঝো না? আজ একটা মেয়ে আমাকে রেপ করে মোবাইল, চেইন আর মানিব্যাগ নিয়ে নিয়েছে। কি বলছিস? মানি ব্যাগে কত টাকা ছিল? 150 টাকা। এই 150 টাকার জন্য এত কিছু? আর চেইন আর মোবাইলটা যে নিল সেগুলো কে দেখবে? তারপর ফ্রেশ হয়ে বিকালের খাবার খেয়ে রুমে গেলাম রেস্ট নিতে। আমার একটাই চিন্তা, আমার টাকাগুলো আদায় করতে হবে, কিন্তু মেয়েটির কাছ থেকে সম্ভব না। তাই আমি সোজা একটা সিদ্ধান্ত নিলাম, কাল থেকে ঘুষ খেতে হবে। তো রাতে শুয়ে শুয়ে ঘুষ খাওয়ার প্ল্যান বের করলাম। কোথায় ঘুষ খাওয়া যায়, কিভাবে নিব, কোন জায়গায় যেতে হবে, এসব কিছু প্ল্যান করলাম। তারপর ঘুমিয়ে গেলাম। এই ঘুষের টাকা শালা কম যায় না, রাতে ঘুমাতেই দিচ্ছে না। রাতে স্বপ্নে দেখি এত টাকা ঘুষ খেয়েছি যেন সারা মাসের বেতনের চাইতে বেশি। আহ, কি সুন্দর টাকার স্বপ্ন। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। ঠিক রাতে যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান মাফিক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিতে শুরু করলাম। গাড়ির লাইসেন্স, ড্রাইভারের লাইসেন্স, অন্য এলাকার গাড়ি, এই এলাকায় ঢুকে পড়া, রং রোডে ঢোকা, এসব দেখতে দেখতে আর ঘুষ নিতে নিতে প্রায় পকেটটা ভরে গেছে। তারপর আমি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। গিয়ে চা নাস্তা খেতে খেতে টাকার হিসাবটা করলাম। বেশ কামাই করেছি। টাকার অঙ্কটা বলি, 21,030 টাকা। নিজেকে আজ পুলিশ পুলিশ মনে হচ্ছে। তখন ঘড়ি 2টা বাজে। কপাল পড়লে আঁকি যা হয়। ভাবলাম যদি 4 ঘন্টায় এত টাকা কামাই করেছি, বিকেল হবার আগে হয়তো আরও কিছু টাকা কামানো যাবে। যেই ভাবা সেই কাজ, কপাল পড়লে যা হয় আর কি। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। আমারও তাই হয়েছে। রেস্টুরেন্ট থেকে আসার সময়, স্যার বিলটা। কিসের বিল? দেখছো না আমি পুলিশ। তো পুলিশ হয়েছেন বইলা উদ্ধার কামাইছেন নাকি? শালা, বেশি বকবক করবি তো ভেজাল খাদ্যের ব্যবসায়ী বলে কেস ফাইল করে দিব। করেন, তাতে সমস্যা কি? তাই নাকি? তাইলে দাঁড়া। তারপর সাথে থাকা নোট বুক বের করে একটা কেস ফাইল করে রহমতকে ডাক দিলাম আর বললাম রেস্টুরেন্টের মালিককে অ্যারেস্ট করতে বললাম। সাথে সাথে রহমত হ্যান্ডকাপ পরিয়ে নিল। সামান্য এই 100 টাকার জন্য আমার বিরুদ্ধে কেস ফাইল করলেন আর এত বড় অপবাদ দিলেন? শালা, পুলিশের সাথে তর্ক করলি কেন? স্যার, আর জীবনেও হবে না। আপনার বিলও দিতে হবে না, আমাকে ছেড়ে দিন। শালা, এমনি এমনি এখন আর ছাড়া যাবে না। কেসে কত টাকা আছে সব বের কর। স্যার কি বলছেন? আপনি পুলিশ না, কসাই। পুলিশ কসাই 2টা। টাকা বের কর। স্যার, এটা পারবো না। রহমত সাহেব ওনাকে নিয়ে চলুন। জি স্যার। স্যার স্যার অর্ধেক নিয়ে যান, নইলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। না। তারপর অনেক কারচুপি করে অর্ধেক টাকাই নিলাম। ঘুষ নেওয়ার প্র্যাকটিসটা ভালোই কাজে দিচ্ছে। এখানে আরও 15,000 টাকা কামাই করলাম। আজ আমি পুলিশ বলে মনে হচ্ছে। কেয়া বাত হ্যায় রুম্মান, তুই নামে যেমন কাজেও তেমন। তারপর আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। আগের জায়গায় চলে আসলাম। ঠিক প্রথম গাড়িতেই হইল ঝামেলা। প্রথম গাড়িটার থেকে নিলা ঘুষ 200 টাকা, কিন্তু তখন গাড়ি থেকে বেরিয়ে পড়ল সেদিনকের সেই চুরুনিটা। আমি দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। গাড়ি থেকে নেমে আমার চারপাশে ঘুরতে থাকলো। মিনিট খানেকের মধ্যেই আমার পকেটে থাবা বসিয়ে দিল। আমি অনেক কষ্টে হাত ছাড়ালাম। কি ব্যাপার, পকেটে হাত দিচ্ছ কেন? যা ঘুষ নিয়েছো তার অর্ধেক চাই। কি বললে? একই তো পুলিশের পকেটে হাত, তার উপর এখন পুলিশের কাছ থেকে টাকা চাইছো? তো কি হয়েছে? তুমি মানুষের থেকে টাকা নিচ্ছ, আমি তোমার থেকে টাকা নিচ্ছি, সো প্রবলেমটা কোথায়? আহা, এমন বলছেন যেন পুলিশ ওনার চোর বাপের টাকার কেনা গোলাম। তাই আর একটা কথা বললেও সোজা লকআপে ভরে দিব। তো ভরে দেন, আমি লকআপে গেলে আপনারও চাকরি থাকবে না। ওই তুই কে বে যে তোকে লকআপে ভরলে আমার চাকরি থাকবে না? তোর বাপ কোন এমপি না মিনিস্টার বে? আমার বাবা এমপিও না, মিনিস্টারও না। আপনি বলদ ছিলেন, আছেন আর থাকবেনই। দাঁড়ান, আপনার জন্য একটা গিফট আছে। বলে পকেট থেকে মোবাইল বের করলো। মোবাইলটা দেখেই বুকে লাগলো। এত শখের ফোনটা, কষ্ট হবার কিছু নাই। উপহার দিবে বলেছে। মনে হচ্ছে আমার মোবাইলটা মনে হয় দিয়ে দিবে। যাক, মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। এ নিন দেখেন। আচ্ছা দাও দেখি। দেখা দেওয়া যাবে না। কেন, তুমি দিবে না? তাহলে বললে যে উপহার দিবেন। এই তো উপহার চলছে, আপনি দেখুন। আমি মোবাইলের দিকে তাকাতেই আমার শরীর থেকে অটোমেটিক ঘাম পড়ছে। হাই হাই, এই মেয়ে আমার ঘুষ নেওয়ার ভিডিও করেছে। কি হলো, আমাকে লকআপে নেবে না? আরে কি যে বলো, তোমাকে লকআপে কেন নিব? তুমি তো খুব ভালো মেয়ে। যাক, এতক্ষণ পরে বুঝলেন। আচ্ছা, আমি এখন আসছি। আরে কোথায় যাচ্ছ? আমার গিফটটা নিয়ে যাও। আচ্ছা দাঁড়াও। বলে আমি 100 টাকার একটা নোট দিয়ে বললাম, এটাই আমার প্রথম কামাই ছিল, তাই এই নিন অর্ধেক। বলেই হাত থেকে মোবাইলটা দিলাম এক টান, আর সাথে সাথে ভোঁদর। শালা, সারা জীবন দেখে এসেছি পুলিশ চোরকে দৌড়ায়, আর এ তো দেখছি চোর আমাকে দৌড়াচ্ছে।
শালা, আমি আসলে পুলিশ নামের কলঙ্ক। দৌড়াতে থানায় চলে আসলাম এবং মনে মনে বললাম, যাক বাঁচা গেল। এরপর আমি একটু রেস্ট নিতে লাগলাম। শালা থানায় এসেও শান্তি নেই। শালি চূর্ণি এখানেও চলে এসেছে। এসে আমার ফুল স্টাফকে একত্র করলো আর বলতে লাগলো, আপনাদের এই পুলিশ আমার সাথে। প্রেম করছে। আরে না, আপনাদের এই পুলিশ আমার সাথে। আজ ডেটিংয়ে যাইনি। আর ধুর, আপনাদের এই পুলিশ আমার সাথে। আজ ঝগড়া করেছে। আরে ধুর, তুমি কেন কথা বলছো? আরে তোমাদের এই পুলিশ আমার সাথে। ঝগড়া করে শপিংয়ে নিয়ে যায়নি। আমার লক্ষ্মী বাবু সোনা, শপিংয়ের টাকা দেয়নি বলে এত দূর চলে এসেছো? আরে ফোন দিলেই পারতা, আমি বিকাশে টাকা দিয়ে দিতাম। এত দূর চলে আসছো, আচ্ছা এসেই যদি পড়েছো তাহলে টাকা নিয়ে যাও। তারপর পকেট থেকে 5,000 টাকা বের করে দিয়ে চুরুনিটাকে বিদায় করলাম। যাক, আপদটাকে বিদায় করলাম। উফ, হাফ ছেড়ে বাঁচা গেল। তারপর আমি বাড়িতে চলে আসলাম। কি রে, তুই না বললি তোর ফোন চুরি হয়ে গেছে? তাই এই ফোন আবার এলো কোথা থেকে? আরে চোরটা খুব ভালো ছিল তাই দিয়ে দিছে। কি সাংঘাতিক, তোর ফোন চুরি করেছে আবার দিয়েও দিয়েছে। এই চোর তো কোনো জিনিস ফিরিয়ে দেয় না। এই, তোদের মধ্যে কি চলছে বল? কি বলছো এসব? আমি পুলিশ আর ও চোর, আমাদের মধ্যে কি চলবে বলো? চোর পুলিশের পিড়িতে কোনোদিন শুনেছ? হ্যাঁ তাই তো। আচ্ছা এখন ফ্রেশ হয়ে আয়, খাবি। তারপর আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। আমি খেতে বসলাম। শালা খেতে বসেও শান্তি নেই, সাদা ভাত ছাড়া আর কিছুই কপালে জুটেনি। ও মা, এই সাদা ভাত কেন? আমি যা পেরেছি তাই করে রেখেছি, খেলে খাও না খেলে নাই। কি বলছো? আমার এবার বয়স হয়েছে, আমার কাজ করতে মন চায় না। তুই বিয়ে কর, নইলে এরকমই প্রতিদিন খাইতে হবে। আরে কি বলছো? আমার তো বিয়ের বয়সই হয়নি। তুমি চাইলে এখনো পিঠা খাওয়াইতে পারো, বাচ্চা রয়েছে তাই না? হারাম জাদা, পাম মারছ। যতদিন বিয়ে না করেছিস ততদিন ঘরে তোর ভাত নাই। আজকের মতো দিচ্ছি, কাল থেকে আর পাবি না। হো, আজকে দিয়া দাও, কাল থেকে তোমার অপেক্ষা আর করবো না। কি বললি? আরে কিছু না। আমার সাথে ইয়ার্কি মারা হচ্ছে? যা, আজকে থেকে তোর জন্য এই সাদা ভাতটুকুও নেই। আরে মা রাগ করে না। তারপর আমি ভাত খেয়ে নিলাম শুধু এক তরকারি দিয়ে। তবে তরকারিটা স্পেশাল হাঁসের মাংস রান্না হয়েছে। এদিকে রুমে গিয়ে মোবাইল টিপছিলাম আর মনে মনে চোর মেয়েটির কথা মনে পড়ছিল। মেয়েটি চোর হলেও অনেক মিষ্টি, দেখে তো চোর মনে হয় না, কিন্তু চুরি করে কেন? প্রশ্নটা মনে রয়ে গেল। এদিকে কিছুক্ষণ ফেসবুকে আড্ডা দিয়ে রাতে পড়তে বসলাম। পড়ার সময়ও মেয়েটির চিন্তা বাদ যায় না। আজ সারাদিন ধরে মেয়েটাকে খুব মনে পড়ছে। আসলে মেয়েটির উপর ক্রাশ খাইলাম। আপনারা ভাবছেন আমি পুলিশ, তার উপরে পড়ালেখা করছি। হ্যাঁ, আমি পড়ালেখা করছি শুধু একটা ইচ্ছা পূরণের জন্য। মায়ের খুব ইচ্ছা ছিল উকিল হব। হ্যাঁ, আমি তার জন্যই পড়ালেখা করছি। যাই হোক, রাত থেকে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মায়ের কথা অনুযায়ী কোনো কিছুর আশা না করেই বেরিয়ে পড়লাম। তাই আর কি, সকালে প্রচণ্ড ক্ষুধা লাগছিল, তাই ভোজন করতে চলে গেলাম সোজা সেদিনের সেই রেস্টুরেন্ট। ওরে সালা, এরা তো আমাকে দেখে শাটার লাগিয়ে ভিতরে বসে আছে। হয়তো গতকালকের বিষয়টার জন্য এখনও রেগে আছে। কিন্তু সমস্যা হলো এই রেস্টুরেন্ট ছাড়া এই জায়গায় আর কোনো রেস্টুরেন্ট নাই। তাই আর কি করব, অপমানটা আর সইতে পারলাম না। তাই একটা দোকান থেকে একটা বন আর কোক হাতে নিয়ে খেতে লাগলাম। এদিকে আমি এগুলো খেয়ে ডিউটির জন্য একটা ছাউনিতে বসে আছি আর ভাবছি মানুষ পুলিশকে কতটা ঘৃণা করে। আসলে মানুষের কোনো দোষ নেই, দোষ তো পুলিশেরই। এই নিন, এটা খেয়ে নিন। আমি পাশে চেয়ে দেখলাম একটা বিরিয়ানির প্যাকেট রাখা আছে, সাইডে দাঁড়িয়ে আছে চোর মেয়েটি। এটাতে কি আছে? খুলে দেখুন। আমি খুলে দেখলাম বিরিয়ানি রাখা আছে। এগুলো ঘুষ দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো মতলব আছে? মতলব যদি থাকতো আপনাকে ওপেন ব্ল্যাকমেইল করতাম, এই বিরিয়ানি দিয়ে না। ও, তারপর এগুলো খেতে খেতে আমাদের কথা হচ্ছে? একদিনও না, ঠিক আপনার মতো আমারও হয়েছিল। মানে হলো আজ যে পরিস্থিতির শিকার, একদিন আমিও হয়েছিলাম আপনার মতো। ও আচ্ছা, আপনার নাম কি? আয়েশা আফরা। আপনার? লেখক আল মামুন, রোমান্টিক। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা, তুমি এমনটা করো কেন? সে অনেক লম্বা কাহিনী। আচ্ছা, আপনি রাতে কি ফ্রি থাকেন? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, রাতে ওক অফ জয়েন্ট রেস্টুরেন্টে দেখা করতে পারবেন? তবে কয়টায়? এই ধরেন সন্ধ্যা 7টায়। আচ্ছা, আজ আপনাকে এমন দেখাচ্ছে কেন? কই কেমন দেখাচ্ছে? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? সেটা না হয় পরে বলি। আচ্ছা এখন আসি। আচ্ছা, আপনার বিরিয়ানি টাকাটা নিয়ে যান। হুর মিয়া, ফাজলামোর জায়গা পাও না। এদিকে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ আমার সাথে
এত ভালো আচরণ করছে, আবার রেস্টুরেন্টে ডাকছে, বিষয়টা কি? তবে যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ নয় আসলে। কিন্তু কি জানেন, এই 3 দিনে মেয়েটার প্রতি হালকা একটু মায়া বেড়ে গেল। আমি সেদিন ডিউটি থেকে সোজা বাসায় চলে গেলাম, মানে হাফ ডিউটি করে। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। মা দরজা খুলেই ঠাস করে একটা চর আমার গালে বসিয়ে দিল। মারলে কেন? তোরে চর মেরে ভুল করেছি, তোরে জুতা দিয়ে পেটানো উচিত। আরে কেন সেটা তো বলো। বের হয়ে যাবার সময় খেয়ে গেলি না কেন? আরে তুমিই তো বললে ঘরে আজ আমার ভাত নেই, তো হুদাই কি বইসা থাকবো? চুপ কর, আমার বুঝি একটা কথা বলারও অধিকার নাই? আমি কি বলছি? হ, তাই তো দেখলাম, আমাকে না বলে না খেয়ে চলে গেলি। হ্যাঁ তাই তো, আমি তাড়াতাড়ি চলে আসলাম। চলো চলো খেতে দিবে। তারপর ফ্রেশ না হয়ে সোজা খাবার টেবিলে চলে গেলাম। কি স্পেশাল রান্না! বিরিয়ানির সাথে গরুর কলিজা রান্না করা। এগুলো জানলে তো খেয়েই যেতাম। এদিকে খাওয়ার টেবিলে বসে আয়েশার কথা মনে পড়লো। মনে পড়তে খুব একটা মিস ফিল করছিলাম। এদিকে মা আজ মুখে তুলে খাইয়ে দিচ্ছে আর বলছে, সেদিন তুই ছেলেটাকে মানলি কেন? কাকে? শিহিন ভাবির ছেলেকে। ওকে মেরেছে এই জন্য? শালার মুখ দেখে গিয়েই তো আমার সব কিছু চুরি হয়েছে। এটা কুসংস্কার, তোর সাথে দেখা হলে সরি বলিস। তারপর মা আমাকে মুখে তুলে খাইয়ে দিল আর বলতে লাগলো, ওই প্লিজ তুই একটা বিয়ে করে নে, এই একা একা আর ভালো লাগছে না। তুই তো সারাদিন ডিউটিতে থাকস, আর আমাকে থাকতে হয় একা একা। আচ্ছা ভেবে দেখবো। তোর কি কাউকে পছন্দ আছে? তবে আগে দেখি সে রাজি হয় কিনা। তাই তো বলি, উপরে বাচ্চা আর তলে তলে পুরো 80 বছরের বুড়ো। আচ্ছা বাদ দাও। আচ্ছা মেয়ে কবে দেখাবি? সঠিক জানি না। ফাজলামো করছিস? আরে না, তুই বোঝো না কেন? এখন আমি পছন্দ করি, সে পছন্দ করে কিনা সেটা তো জানি না। ওহ। তারপর খাবার দাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। এখন শুধু অপেক্ষার সময়, কবে 5টা বাজবে আর রওনা দিব। কিন্তু আমার কোনো কিছুতেই মাথায় আসছিল না কেন ডেকেছে আমাকে। কিছু বলার থাকলে তো সে সময় বলে দিতে পারতে। এদিকে এসে ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা ভাবতেও পারিনি। এদিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। উঠেই ঘড়ির দিকে চেয়ে দেখি সময় 5টা 7 বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে সেজে গুজে বের হয়ে পড়লাম আয়েশার দেওয়ার ঠিকানা অনুযায়ী। এদিকে আমি যেতে যেতে প্রায় 7টা 10 বেজে গেছে। কিন্তু আমি সেখানে গিয়ে শক খেলাম, এখানে রেস্টুরেন্ট খোলা আছে কিন্তু কোনো লাইট জ্বালানো অবস্থা নেই। এদিকে ভিতরে আয়েশা আছে বলেও মনে হয় না, আসতে বলে মনে হয় ডক দিল। এদিকে আমি দরজার সামনে থেকে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় পিছন থেকে কে যেন এক টান দিয়ে ভিতরে নিয়ে গেল। দিয়ে অনেকে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্মদিনে এটাই আমার দেওয়া সবচেয়ে বড় উপহার। কি লো, এই ভূতগুলো এখন খাবে না তো? আর আয়েশা আমায় এই ভূতের বার্থডেতে ভূতকে খাওয়ার জন্য আমাকে গিফট করলো। এসব ভাবতে ভাবতে মনে মনে কালিমা পড়ছিলাম। এদিকে আমি অনুভব করলাম কে যেন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে, আর মিনিটের মধ্যেই আমাকে দাঁড় করালো। আমি মনে মনে ভাবলাম আমাকে মনে হয় নিচ থেকে প্রথমে খাওয়া শুরু করবে, তাই দাঁড় করিয়েছে। ঠিক তখনই সব লাইট জ্বলে উঠলো আর সাথে সাথে সবাই আবার বার্থডে উইশ করতে লাগলো। আর আমি লক্ষ্য করে দেখলাম সেখানে আয়েশা দাঁড়িয়ে আছে। আমি আয়েশার পাশে গেলাম আর সাথে সাথে আয়েশা বলে উঠলো, কি ব্যাপার, ভয় পেয়েছি রে? কিন্তু তুমি আমার বার্থডে জানলে কি করে? সেদিন যে মানিব্যাগ নিয়েছিলাম সেখানে আপনার আইডি কার্ডও ছিল, তাই সেখানে দেখলাম। তারপর আয়েশা আমাকে এত বড় একটা গিফট বক্স দিল, যেটা এখনই খোলার ইচ্ছা ছিল কিন্তু এই ভরা সমাজে পারলাম না। এদিকে সবাই মিলে কেক কাটলাম, তারপর অনেক আড্ডা হলো এবং সবাই অনেক গিফট দিল। আমি জাস্ট ভাবতেও পারিনি আমার এই জন্মদিন কেউ এইভাবে উইশ করবে। আর এই সবটাই হয়েছে এই আয়েশার জন্য। এদিকে রাত 9টার দিকে অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই চলে যাচ্ছে। আমিও আসার সময় আয়েশার সাথে কথা হলো, আচ্ছা এখন যেতে হবে? আমাকেও। আচ্ছা ভালো থেকো। আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আর ঘুষ খাওয়া থেকে বিরত থাকবেন। বলেই চলে আসলাম। সেদিন আর পিছনে তাকাইনি। খুব আনন্দিত হয়েছিলাম সেদিন, খুব প্রেমেও পড়েছিলাম আয়েশার সেই নীল শাড়ি পরা অবস্থায়। সেদিন হয়তো আমার জীবনের সবচেয়ে বেশি খুশির দিন ছিল। রাতে ঘুমের মধ্যেও আয়েশাকে দেখেছিলাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম। উঠে মাকেও ডেকে তুলে বললাম খাবার রেডি করতে। তারপর সকালে মা আর আমি দুজনই খেতে বসলাম। কিন্তু খেতে বসে মা জিজ্ঞাসা করলো, কিরে আজ তোকে খুব খুশি খুশি লাগছে, বিষয়টা কি? আরে তেমন কিছু না, মুডটা আজ খুব ভালো।
ওহ আচ্ছা, আজ বৌমাকে নিয়ে আসবি নাকি? আরে না। ওহ, তারপর খেয়ে তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বের হলাম। সেদিন হয়তো আয়শার টানেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সেদিন আয়শার জন্য মন খুব টানছিল। এর আগের দিন রাতে এতই খুশি হয়েছিলাম যে আয়শার দেওয়া গিফট বক্সটাও খুলতে ভুলে গিয়েছিলাম। এদিকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আয়শার জন্য অপেক্ষা করলাম, কিন্তু আয়শার কোনো খবরই নাই। বিষয়টা কি, গত 3 দিন তো ঠিক এই জায়গা দিয়ে হলেও একবার যেত, কিন্তু আজ মেয়েটা একবারও আসেনি। আমি চিন্তায় পড়ে গেলাম। সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম মন খুশি করেই, আর বাড়িতে ঢুকলাম মন খারাপ নিয়ে। বাড়িতে যেতেই কিরে, বাড়ি থেকে বের হয়ে গেলি খুশি অবস্থায়, আর এখন মন খারাপ করে বাড়ি ফিরছিস কেন? কিছু হয়েছে? আরে না, তেমন কিছু না। খাবারটা রুমে নিয়ে এসো, খুব মাথা ব্যথা করতেছে। তারপর মা মাথা ব্যথার ওষুধ আর খাবার নিয়ে রুমে এসে খাইয়ে দিল। ঠিক এই হালে চলতে থাকে প্রায় 3 দিন। এখন খুব একা একা লাগে, নিজেকে মনে হয় খুব একা আছি। মনে হয় আয়শাকে আমার খুব প্রয়োজন। এদিকে এই 4 দিন গিফট বক্সের কথা মনেই ছিল না, আসলে মেয়েটা গেল কোথায়। এদিকে রাতে বসে আয়শার দেওয়া গিফট বক্সটা খুললাম আর দেখে অবাক হলাম। গিফট বক্সের ভিতর আমার জন্য একটা হাতঘড়ি, মায়ের জন্য একটা শাড়ি, আমার কাছ থেকে নেওয়া 5,000 টাকা আর সাথে একটা চিঠি। চিঠি খুলে যা লেখা ছিল তা পড়ে নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মামুন, আমি দুঃখিত, কারণ গত 3 দিন তোমাকে খুব ডিস্টার্ব করেছি, আর ডিস্টার্ব হবারই কথা। আচ্ছা, তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়েছিলাম, যার মধ্যে তোমার মোবাইল, সোনার চেইন আর 5,000 টাকা। মোবাইল তুমি নিয়ে নিয়েছো, আর তোমার কাছ থেকে নেওয়া 5,000 টাকাও দিয়ে দিলাম, কিন্তু চেনটা দিতে পারলাম না। আমার কাছে নতুন করে একটা চেন কেনার সামর্থ্য নাই। জানো, গতকাল থেকে আমি চুরি ছেড়ে দিয়েছি, কারণ যার জন্য চুরি করতাম সেই আমাকে ছেড়ে উপরে চলে গেল। তুমি জিজ্ঞেস করেছিলে না আমার মা বাবা কোথায়? জন্মের 2 বছর পর থেকে বাবাকে দেখিনি, মাকে নিয়েই বেঁচেছিলাম। কিন্তু এই 2 বছর ধরে মা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, গতকাল মারা গিয়েছিলেন। হ্যাঁ, আমি তার চিকিৎসার জন্যই চুরি করতাম। আমি মেয়ে হয়ে কি করব? কেউ একটা চাকরিও দেয়নি, এত দামি দামি ওষুধ কই পাইতাম? তাই এজন্যই আমি চুরি করতে লাগছিলাম। গতকাল উনি মারা যাওয়ার পর থেকে আমি এই কাজ থেকে মুক্তি পেলাম। যাই হোক, আমার বাবাও চোর ছিলেন না, মাও চোর ছিলেন না, পরিস্থিতি আমাকে চোর বানিয়ে দিয়েছে। আজকের পর থেকে আয়েশাকে আর কেউ দেখবে না। আপনার সাথে অনেক কিছু করেছি, তাই ক্ষমা করে দিবেন, আর চেইনের দাবিটাও ছেড়ে দিবেন। চিঠিটা পড়ে অটো আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কিন্তু ওকে আমি কোথায় খুঁজে পাই? জুমাকে আমার জীবনে খুবই প্রয়োজন, কিন্তু জুমার ঠিকানা কিছুই তো আমার জানা নেই। এখন কোথায় খুঁজবো আয়েশাকে? আজ মনে হচ্ছে সেদিন কেন আয়েশা আমার সাথে কথা বলতে এমন করছিল। মনে হচ্ছে আয়েশার সেই দিনগুলি, যেদিন প্রথম দেখেছিলাম আইসক্রিমওয়ালা চাচার দোকানে। কখনো ভাবিনি আয়েশাকে আমি ভালোবাসবো। সেদিন খুব ঘৃণা থাকলেও আজ সেই ঘৃণাই ভালোবাসায় জন্ম নিয়েছে। আমার দাদু বলতেন মানুষকে ঘৃণা করতে নেই, কারণ ঘৃণা করতে করতে একটা সময় সেই মানুষকে ছাড়া বাঁচাই মুশকিল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আজ দাদুর কথাই সত্যি হলো। কিন্তু এখন আর ভেবে কি হবে? আমি তো আয়েশাকে হারিয়ে ফেলেছি। যদি একবার আয়েশাকে ফিরে পাই তাহলে আর জীবনেও আয়েশাকে হারাতে দিব না। এদিকে এই কদিনে আমি না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে গেছি। দেখতে মা আমার জন্য ডাক্তার আনছে, এই করছে সে করছে নানান জিনিস, কিন্তু কেউ তার মনের কথা জানে না। আমি প্রতিদিন আয়েশার জন্য রাস্তার সেই পয়েন্টগুলোতে দাঁড়িয়ে থাকি, কিন্তু আয়েশার তো আসার কোনো খবরই নাই। অনেককে জিজ্ঞাসা করি, কিন্তু সবাই পাগল ছাড়া আর কিছুই বলে না। এখন হয়তো ভাবছি জীবনে যত সুখ করেছি, এই 7 দিনের কষ্টে এই সুখগুলো মাটি হয়ে গেল। আচ্ছা, আমি যে আয়েশাকে এত খুঁজছি, আয়েশা কি আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে আমাকে এরকম পরিস্থিতিতে রেখে যেতে পারতো। যাই হোক, হঠাৎ মনে বুদ্ধি হলো আয়েশাকে সেই রেস্টুরেন্টে খুঁজে দেখতে পারি, সেখানে হয়তো আসতে পারে। কিন্তু এই 7 দিন আমি সেখানে যাইনি। আমি আজ সন্ধ্যায় সেখানে উপস্থিত হলাম, কিন্তু আয়েশার কোনো খবরই নাই। এদিকে কফি খেতে খেতে পেট ব্যথা শুরু হয়েছে। রেস্টুরেন্টের ম্যানেজার খালা এসে বলছে, আরে বাবা, তোমাকে এতক্ষণ ধরে দেখছি শুধু কফি খেয়ে যাচ্ছ একা একা বসে, আর চিন্তিত মনে হচ্ছে। কারোর জন্য অপেক্ষা করছো বুঝি? আরে না। বলতে পারো, সমস্যা নাই। হুম। কার জন্য শুনি? আপনি চিনবেন না। আরে চিনবো, এখানে যারা যারা আসে আমি সবাইকে চিনি, এমনকি তোমাকেও চিনি। কিভাবে? আরে 1 সপ্তাহ আগেই তো তোমার জন্মদিন পালন করা হলো আমাদের এই রেস্টুরেন্টে। আচ্ছা, আয়েশাকে চিনেন? হ্যাঁ, মেয়েটা খুব ভালো।
আচ্ছা, ওকে এখানে আসে? কালই তো এখানে এসে গেল। আচ্ছা খালা, ওর একটা ঠিকানা দিবেন প্লিজ। ঠিকানা তো জানি না, তবে ফোন নাম্বার নিতে পারো। আচ্ছা দিন। তারপর খালা তার নোকিয়া 1210 বের করে আমাকে আয়শার নাম্বারটা দিল। এই স্মার্টফোনের যোগে খালা এই নোকিয়া মোবাইল ব্যবহার করছে। শালা একেই বলে ভালোবাসা। বিলুপ্ত হয়ে যাওয়া মোবাইলও কারো ভালোবাসার ফোন। যাই হোক, খালার থেকে নাম্বার নিয়ে আয়শাকে ফোন দিলাম। কপাল খারাপ থাকলে যা হয় তা হলো আয়শার মোবাইল অফ। কি আর করা, কপালে 2-3টা কিল মারলাম আর বেরিয়ে আসলাম। আসার সময় খালা বলল, 2-3 দিন পর পর আয়শা এখানে আসে, তুমি 2-3 দিন টানা আসতে পারলে ওকে পেলে পেতেও পারো। এদিকে আমি চিন্তায় পড়ে গেলাম। আর চিন্তায় পড়ারই কারণ, কেননা খালা বলছে গতকালও আয়শার ফোন খোলা ছিল, ওর সাথে কথা হয়েছে ফোনে। যাই হোক, মনে একটা আশা জন্মালো, হয়তো আয়শাকে খুঁজে পাবো। আমি হয়তো আয়শাকে হারাইনি। খালার কথা অনুযায়ী আমি প্রতিদিনই সেখানে যেতে থাকি। 3-4 দিনের মধ্যে আমি কোনো খবর নাই, কিন্তু 5ম দিনে ঠিকই আয়শা আসলো। আয়শাকে দেখে আমি মনে মনে প্রাণ ফিরে এলো। তুমি কোথায় ছিলে? তুমি এখানে আসতে বাধ্য করলে তাই আসলাম। আসতে বাধ্য করলাম মানে? বসো। তারপর আমি ওয়েটারকে ডেকে নুডলস আর ফুচকার অর্ডার দিলাম। এবার বলো, হঠাৎ এখানে কি মনে করে? হঠাৎ নয়, আজ 6 দিন ধরে এখানে আসি। তাই নাকি? কিন্তু কেন? তার আগে বলো, এই 13 দিন কোথায় ছিলে? আর আজ 5 দিন ধরে ফোন বন্ধ কেন? কাজে ছিলাম, কিন্তু আপনি এত শুকিয়ে গেলেন কি করে? চিন্তায় শুকিয়েছি। আহা, কেন গো? তোমার জন্য। আমার মতো চোরের জন্য বুঝি কেউ চিন্তা করে? চুপ। আচ্ছা, এবার বলো, এই কদিন কি এমন কাজ করছিলে? এই তো, যে বাড়িটা ছিল তা বিক্রি করে দিয়েছি আর নতুন বাসায় উঠেছি। হঠাৎ বাড়ি বিক্রি করার কি কারণ? আমি তো আর চুরি করি না, আর আমাকে তো চলতে হবে, না খেয়ে তো মরতে পারি না। আর তাছাড়া চুরি করাও ছেড়ে দিয়েছি। তাই? আচ্ছা, এর মধ্যে আমাকে ছেড়ে দূরে থাকার কারণ কি? আসলে আপনি হলেন পুলিশ আর আমি হলাম চোর। আচ্ছা, চোর পুলিশ কখনো একসাথে থাকতে পারে? যার জন্যই তো আমি আপনার থেকে দূরে চলে আসছিলাম। হবে না কেন? আচ্ছা বাদ দিন, কেমন আছেন বলেন? কেউ একজনকে ছাড়া ভালো না। ও, কে সে? তুমি। কিন্তু সেটা তো সম্ভব নয়। কেন? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসে মিল যায় না। দিব এক চর। পুলিশের কাজই তো মারা, এছাড়া আর কিছুই না। না, আমি তোমারে মারবো না, আদর করব। তাই নাকি? কিন্তু আপনার আম্মু তো মানবে না। আমার আম্মু আমার মতোই। যাই হোক, ওইদিকে একটু তাকাও তো। আয়েশা দাঁড়িয়ে খালার দিকে তাকাচ্ছে, ওইদিকে আমি আয়েশার সামনে হাঁটু গেড়ে বসে আছি। আয়েশা আমার দিকে তাকাতেই, ডু ইউ ম্যারি মি? ইয়েস। তারপর আয়েশাকে হাক করলাম, অনেকক্ষণ করলাম, মনে খুব তৃপ্তিও পেলাম। অতপর খালা এসে, এই বুঝি কাহিনী ছিল? হুম। আমাকে বললেই পারতে। আচ্ছা সরি। তা বিয়ের দাওয়াত কবে দিবে? এখনই চলো আমাদের সাথে বাড়িতে, দাওয়াত খেয়ে আসবে। তারপর দিলাম বাড়িতে ফোন আর মাকে বললাম, হ্যালো। বল। আচ্ছা, আমার কাছে সময় নেই, তুমি নিচে যাইয়া 2 কেজি গরুর মাংস আর একটা বড় মুরগি, সাথে কাজী সাহেবরেও নিয়ে আইসো। এই কাজী সাহেব কেন? আরে বলা হয়নি তো, তোমার বৌমাকে নিয়ে আসছি। তাই? আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু টাকা বালিশের নিচে রাখা আছে, নিয়ে যাও। আর পাশের বাসার সব খালা ফুপাদেরকে বলো তাড়াতাড়ি বাসায় আসতে। যাই হোক, পরে কি হবে তা তো বুঝতেই পারছেন। তা প্রিয় পাঠক পাঠিকা, দাওয়াত কি নেবেন? বাট দিব না, থাক, ঢেলে দেই। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।